তাহলে সেকেন্ড পার্টে আমরা সনেট 18 এর ঠিক যেখান থেকে শেষ করেছিলাম প্রথম 8টি লাইন সেই জায়গা থেকেই আবার শুরু করব। ফলে প্রথম অক্টেভটা আমাদের শেষ হয়ে গিয়েছিল, যে অক্টেভের লাস্ট পার্টটা ছিল অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। দুটো ফেয়ারের কি মানে সেখানে পানটাকে ব্যাখ্যা করা হয়েছিল, নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড বলতে কি বোঝাচ্ছে সেটাকেও এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে বলছে বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, মানে নেচার্স চেঞ্জিং কোর্স বলতে সিজনাল সাইকেলের যে চেঞ্জটা, যেটা সব সময়ের জন্যই তোমার ওপরে, তোমার সৌন্দর্যের ওপরে একটা প্রভাব ফেলবে, এবং যেহেতু প্রভাব ফেলবে সেই জন্য আনট্রিমড, অর্থাৎ সেটাকে খর্ব করা সম্ভবপর নয়, সেটা করবেই। অর্থাৎ কি আমার সৌন্দর্যটাকে শেষ করবে? এক্ষেত্রে কবিতার এই সনেট 18 এর ক্ষেত্রে সামারের যে সৌন্দর্যটা সেটা স্বল্পস্থায়ী, কিন্তু পোয়েটের বা ফ্রেন্ডের যে সৌন্দর্যটার কথা উনি বলছেন সেটা দীর্ঘস্থায়ী, এবং সেটা কিভাবে বোঝাচ্ছেন সেটা আমরা বাদবাকিটুকু পড়লে পরে বুঝতে পারবো। কিন্তু এখানটায় একটা রেফারেন্সকে আমাদের দিতে হবে। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমডের ক্ষেত্রে তিনি কোন ক্ষেত্রে বোঝাচ্ছেন? সময়ের এখানে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ আমরা আগেই এই সনেটটার মধ্যে দেখেছি যে সামার্স লিজ উনি ব্যবহার করছেন শব্দটাকে, ফলে সেখানে যে লিগ্যাল টার্মটাকে ব্যবহার করেছেন সেটা দ্বারাও সময়টাকে বোঝাচ্ছে। আবার আনট্রিমডের ক্ষেত্রেও কিন্তু সময়ের একটা তাড়না, অর্থাৎ সময় তাড়া করে বেড়াচ্ছে এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে। ফলে সময় এই যে নেচার্স চেঞ্জিং কোর্স মানেও কিন্তু টাইম পাস করছে, অর্থাৎ সময়টা কিন্তু বয়ে চলে যাচ্ছে, যে কারণের জন্যই আনট্রিমড বলা হচ্ছে এই সময়ের প্রকোপটাকে। এবার এটা আমরা যদি ওনার আরেকটি সনেট আছে, সনেট নাম্বার 116, এটিকে যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে দুটি লাইন আছে। লাইনটা হচ্ছে এই যে লাভস নট টাইমস ফুল দো রোজি লিপস অ্যান্ড চিক্স উইদিন ইজ বেন্ডিং সিকলস কম্পাস কাম। কি বোঝাচ্ছেন এখানে? যে লাভ কিন্তু টাইমের ফুল নয়, মানে টাইমের অন্তর্ভুক্তি নয়, অর্থাৎ সময় কিন্তু তাকে ধ্বংস করতে পারবে না। দো রোজি লিপস অ্যান্ড চিক্স, এই যে রোজি লিপস অ্যান্ড চিক্স মানে বিউটিফুল উইমেনদের কথা বলা হচ্ছে, বিউটির কথা বলা হচ্ছে, সৌন্দর্যের কথা বলা হচ্ছে। উইদিন হিজ বলতে এখানে টাইমের কথা বলছে, তার বেন্ডিং সিকলস কম্পাস কাম, অর্থাৎ যেভাবে একজন মোয়ার অর্থাৎ যিনি ফসল কাটেন তার কাস্তে দিয়ে যেভাবে তিনি ফসল কাটেন, অর্থাৎ মুড়িয়ে দেন, তারপরে সেটাকে হ্যাঁচকা টানে কেটে ফেলেন, যেমন ধান কাটে, পাট কাটে, তেমনিভাবে বলছে সময়টা হচ্ছে সেই স্কাইদ অর্থাৎ কাঁচি বা কাস্তে, সেই কাস্তে বা কাঁচি দিয়ে একজন কৃষক কিন্তু মো করছেন, অর্থাৎ মুড়ে কেটে ফেলছেন, এবং সেই কাটার অন্তর্গতই কিন্তু এই রোজি লিপস অ্যান্ড চিক্স অর্থাৎ সৌন্দর্য, অর্থাৎ সৌন্দর্যটা সময়ের পরিপ্রেক্ষিতে। সুতরাং সময়টা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব সময়ের জন্য। ওনার প্রত্যেকটা সনেটের মধ্যেই এরকম কোনো না কোনো জায়গায় সময়ের প্রভাবটা বোঝা যাচ্ছে, এবং যেখানে বলাই হয় যে শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে টাইম এবং লাভ এই দুটো থিম অত্যন্ত পরিমাণ প্রকট, ভালোভাবে কাজ করছে। সময়ের বিপরীতে ভালোবাসাটাকে দাঁড় করানো হচ্ছে এবং ভালোবাসাকে জয়লাভ করানো হচ্ছে। এই সনেট 116 হচ্ছে সেই সনেট যেখানে ভালোবাসা সময়ের ভ্রুকুটিকে পাত্তা দিচ্ছে না, এই জন্য বলছে লাভস নট টাইমস ফুল। কিন্তু একই সাথে উনি বলছেন যে টাইমের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এই সৌন্দর্য, কারণ সৌন্দর্যটা ধ্বংস হতে বাধ্য। কেমনভাবে ধ্বংস হতে বাধ্য? এখানে উনি এই মেটাফোরটাকে ব্যবহার করেছেন, সিকেলের মেটাফোরটা, যে স্কাইত বা কাস্তে বা কাঁচি, এই মেটাফোরটাকে ব্যবহার করেছেন, যে সে যেমন কেটে ফেলে তেমনি টাইমও সৌন্দর্যটাকে ঝরিয়ে ফেলে বা কেটে ফেলে। একই রকম পরিস্থিতি আমাদের সনেট 18 এর ক্ষেত্রেও প্রযোজ্য। তার কারণ সনেট 18 উনি বলছেন যে সামার্স লিজ হ্যাড টু শর্ট এ ডেট, এই যে সামারের সৌন্দর্যটা কিন্তু খুব অল্প সময়ের জন্য। সেই সময়ের পরিপ্রেক্ষিতে তিনি আবারও টেনেছেন এই যে চান্স অন নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ এই যে নেচারের চেঞ্জিং কোর্স সময়ের সাথে সাথে, সেটা মেনস্ট্রুয়াল সাইকেলই হোক কিংবা সেটা তোমার সিজনাল সাইকেল চেঞ্জের জন্যই হোক, যেটার জন্যই হোক না কেন, পরিবর্তন হচ্ছে এবং সেটা সময়ের পরিবর্তন হচ্ছে, এবং সেই ক্ষেত্রেই এটা প্রযোজ্য হচ্ছে যে সময়টা সব সময়ের জন্য সৌন্দর্যকে ধ্বংস করে ফেলছে। এই যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এবার এই যে কনসেপ্টটা উনি এখানে দিচ্ছেন, যে সময়টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটাকে বলে কার্পে ডিএম। এখন কার্পে ডিএমটা কি সেটাকে আমরা বুঝলে পরেই ওর সাথে এখানে সনেটের মধ্যে যে জিনিসটি উনি বোঝাতে চেয়েছেন সময়ের পরিপ্রেক্ষিতে, সেটা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কার্পে ডিএমের মানে হচ্ছে সিজ দ্য ডে। এবার এই সিজ দ্য ডে মানে কি? কার্পে ডিএম বা সিজ দ্য ডে বলতে কি বোঝায়?
The phrase means to take complete advantage of the present moment in time without giving regard to the ramifications in the future. এর গোদা বাংলায় মানেটা হচ্ছে যে মুহূর্তে তুমি বাঁচছো সেই মুহূর্তটাকে এনজয় করে নাও। কেননা ক্যা পাতা কাল হো না হো, অর্থাৎ কালকে তুমি বাঁচবে কি বাঁচবে না সেটা পরের কথা, তুমি মুহূর্তটাকে এনজয় করে নাও, সেইটা হচ্ছে কার্পে ডিয়েমের মূল বক্তব্য। এখানে অরিজিনটাও দেওয়া রয়েছে, এটা একটা ইডিয়াম যেটা ওয়াজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ফ্রেজ কার্পে ডিয়েম, এটা একটা ল্যাটিন ফ্রেজ থেকে এসেছে কার্পে ডিয়েম। কার্পে ইন ল্যাটিন মিন্স টু প্লাক, প্লাক মানে তোলা, যেমন আমরা ফুল তুলি, সেটা আমি দেখাচ্ছি। পিক অর গ্যাদার অ্যান্ড দ্য টার্ম ডিএম মিন্স ডে, অর্থাৎ কার্পে তাহলে প্লাক আর ডিএম হচ্ছে ডে। ল্যাটিন ফ্রেজ ওয়াজ ফার্স্ট রিটন বাই হোরেস, রোমান পোয়েট অ্যান্ড লিরিসিস্ট। হোরেস প্রথম ব্যবহার করেছিলেন 1761 সালে, এবং এই ফ্রেজটি প্রথম ট্রান্সলেটেড হয়েছিল ল্যাটিন থেকে ইংলিশে ক্রিস্টোফার স্মার্ট বলে একজন লেখক করেছিলেন, যার মানে করেছিলেন সিজ দ্য ডে, অর্থাৎ দিনটাকে এনজয় করে নাও, দিনটাকে যতটা পারো তুমি তুলনা করে নাও, নিজের যে গণ্ডি সেই গণ্ডির বাইরে গিয়ে দিনটাকে এনজয় করো, যতটা পারো সেটাকে তুমি নিজের মতো করে উপভোগ করে নাও। সেইটাই কনসেপ্টে আসছে কার্পে ডিয়েমের কনসেপ্ট, এবং সেই কনসেপ্টটাই এখানটায় কাজ করছে যে যেহেতু সময়ের একটা প্রভাব আছে এবং সেই সময়ের প্রভাবটাকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না, সেই জায়গায় গিয়ে শেক্সপিয়ার কিন্তু কার্পে ডিয়েমটাকে পিছনে ফেলে দিচ্ছেন। কারণ উনি দেখাতে চাইছেন সেটা উনি 116 নম্বর সনেটের ক্ষেত্রেই হোক অথবা যে আমাদের যেটা 18 নম্বর সনেট, সেটা দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কারণ 116 নম্বর সনেট উনি বলেই দিচ্ছেন যে লাভস নট টাইমস ফুল, অর্থাৎ সময় এখানে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, কার্পে ডিয়েম, সুতরাং সিজ দ্য ডে, আমাকে যে দিনটাকে এনজয় করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এবং এইভাবেই সনেট 18 এর ক্ষেত্রেও কিন্তু উনি দেখাচ্ছেন যে এই বাই চান্স অন নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড হয়ে যায় সমস্ত সৌন্দর্য। এভরি ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা সৌন্দর্য বা সুন্দরী মহিলা বা সৌন্দর্য, তার সৌন্দর্য কমে যায়। এবং কেন কমে যায়? কারণ হয় চান্সের জন্য, বাই চান্স দৈব কিছু একটা ঘটনা, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা, অথবা নেচার চেঞ্জিং কোর্স, যেটার মানে আমরা বুঝিয়েছি। এবং এই ক্ষেত্রেই উনি এই যেটা আমরা বার্থ থেকে শুরু করলেই বুঝতে পারবো যে কিভাবে উনি কার্পে ডিয়েম থিওরিটাকে অস্বীকার করছেন। কার্পে ডিয়েমের সাথে সাথেই আরও একটা থিওরি নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলা হয় কার্পে ফ্লোরেম। কার্পে ফ্লোরেম মানে যেমনভাবে কার্পে ডিয়েম হচ্ছে সিজ দ্য ডে, এটা হচ্ছে কার্পে ফ্লোরেম। কার্পে ফ্লোরেমের অর্থ এখানে হচ্ছে যে প্লাক দ্য ফ্লাওয়ার, অর্থাৎ যতক্ষণ ফুলের সৌন্দর্যটা আছে ততক্ষণ আছে, প্লাক করে ফেললেই কিন্তু সেই সৌন্দর্যটা আর থাকবে না। ফলে সেক্ষেত্রে কিন্তু কার্পে ডিয়েমের সাথে সাথেই কার্পে ফ্লোরেমের কনসেপ্টটাও একইভাবে প্রযোজ্য, যেখানে সিজ দ্য ডে হচ্ছে সেখানে সিজ দ্য ফ্লাওয়ার, বা প্লাক দ্য ডে হচ্ছে সেখানে প্লাক দ্য ফ্লাওয়ারের কনসেপ্টটাও এখানটা একই রকম ভাবে এসে যাচ্ছে। এবার আমরা যদি সরাসরি টেক্সটের মধ্যে চলে যাই, তাহলে পার্ট থেকে আমাদের লাইনটা শুরু হবে, পার্ট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। আগে বাংলা মানেটাকে আমরা বুঝি, তারপর ধীরে ধীরে বিষয়বস্তুতে ঢোকা যাবে। বাট থেকে কিন্তু এখানে একটা ভোল্টা বা টার্ন শুরু হলো, চেঞ্জ অফ টোন, এটা এখান থেকে শুরু হচ্ছে। তাহলে কি বলছে এখানে? বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দাই বলতে তোমার, ইটার্নাল সামার বলতে ইটার্নাল বিউটি। সামার শব্দটাকে ব্যবহার করাই হচ্ছে যে বিউটির ক্ষেত্রে প্রযোজ্য, সৌন্দর্যের ক্ষেত্রে প্রযোজ্য। সামার এখানে একটা মেটাফোর, যেটা আমরা প্রথমেই দেখেছি, শ্যাল আই কম্পেয়ার টু সামার্স ডে। সামার্স ডে মানে বিউটিফুল ডের সাথে তুলনা করা। সুতরাং সেক্ষেত্রে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড বলতে সামারের অর্থ এখানে পরিষ্কারভাবে বিউটি। তাহলে ইটার্নাল বিউটি শ্যাল নট ফেড, ফেড বলতে বিবর্ণ হয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া, যেটা আমরা বুঝে থাকি সচরাচর। তাহলে তোমার যে বিউটি ইটার্নাল সামার, সেটা কখনোই ফেড হবে না। অথবা লস, এই যে এল ও এস এর উচ্চারণটা কিন্তু লস নয়, তো এটাতে আসছি, এটার উচ্চারণ আসলে লুজ, এল ইউ জেড যেমন উচ্চারণ হয় লুজ, সেই রকম। তাহলে নট লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, এটার বাংলা মানে দাঁড়াচ্ছে হচ্ছে যে তুমি যে সৌন্দর্যটা অধিগ্রহণ করে আছো, তোমার বর্তমানে যে সৌন্দর্যটা আছে সেটাও তুমি হারাবে না। তাহলে না তোমার ইটার্নাল সামার ফেড হবে, না তোমার পজেশনটা মানে ফেয়ারনেসটা, ফেয়ার কমপ্লেকশন, যে সৌন্দর্য তোমার আছে সেটাও তুমি নষ্ট হবে না বা তোমার কাছ থেকে চলে যাবে না। এবার লুজের জায়গাটা থেকে পরিষ্কার করতে থাকা যাক, যে লুজ পজেশন অন দ্য ফেয়ার দাও ওস্ট,
এখান থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এই যে লুজ বলতে অপোজিট অফ উইন, আর এই লুজ এটার উচ্চারণ হচ্ছে স দিয়ে আর এটার উচ্চারণ হচ্ছে জেড দিয়ে। বাজিং সাউন্ডটা এখানে আসবে লুজ, আর এটা হচ্ছে স সাউন্ডটা আসবে লুজ। এই সেই জন্য আমাদের এখানে গন্ডগোল করলে চলবে না। লুজ বলতে অপোজিট অফ উইন অর্থাৎ যে তার বিপরীত, আর এখানে লুজ বলছে নট টাইট। আমরা এখানে আরেকটু ভালোভাবে বুঝবো এই যে লুজ ভার্সেস লুজ। লুজ হচ্ছে ভার্ব টু কাম টু বি উইদাউট সামথিং, টু সাফার দ্য লস অফ সামথিং। এই যে লস অফ সামথিং, লুজ হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ ফ্রি অর রিলিজ ফ্রম অ্যাটাচমেন্ট, নট বাউন্ড টুগেদার, নট স্ট্রিক্ট, যেটা ঢিলা। এখানে লুজ হিয়ার বলা যেতে পারে। আর এটা হচ্ছে বডি ওয়েটটাকে সে লুজ করবে, লুজ তো হারাবে, সেই অর্থেও এখানটায় প্রযোজ্য। ফলে এখানে যখন বলছে নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, লুজ মানে পরিষ্কার হলো, পজেশন মানেটাকেও আমরা পরিষ্কারভাবে জেনে নিই। পজেশন মানে এখানে দেখাচ্ছে দ্য অ্যাক্ট অফ হ্যাভিং অ্যান্ড কন্ট্রোলিং প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি থাকা বা তোমার কোনো পরিস্থিতি থাকা, যেটা পজেশনে থাকে, যে আই পজেস দিস বুক, আই পজেস দিস পেন, এইরকম। অথবা এনিথিং ওন্ড অর পজেসড, যেটা যে আমি একটা দোকান কিনেছি, সো আই পজেসড দ্যাট শপ। বা বিং কন্ট্রোল বাই প্যাশন অর দ্য সুপারন্যাচারাল, সেটা পজেশন আর একটা টাইপের পজেশন, যে ভূতে ধরেছে সেই অর্থে পজেশনকে বোঝায়। তো সেই পজেশন নয়, এখানে বোঝাচ্ছে নর লুজ পজেশন বলতে যেটা থাকা, যেটা আমার আছে, অফ দ্যাট ফেয়ার, এই যে সৌন্দর্যটা, দ্য ওস্ট যেটা তুমি ও করো। এবার ওর মানেটাও আমরা বুঝছি একটু পরে, তার আগে আরেকবার পরিষ্কার হয়নি। লুজ যেটার পাস্ট পার্টিসিপল হচ্ছে লস্ট, ফলে লস লুজ লস লস্ট, সেক্ষেত্রে আমরা যেন গন্ডগোলটা না করি। লুজ আর লুজ এই দুটোর মধ্যে যেন গন্ডগোল না হয়। তাহলে নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, এই পজেশনটার মানেটাও পরিষ্কার হয়ে গেল। এবার ও মানেটাকে আমাদের পরিষ্কার করতে হবে। ও বলতে বোঝাচ্ছে এখানে এই যে কারো কাছে কোনো কিছুর জন্য ঋণী থাকা বা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকা। তো সেক্ষেত্রে এই মানেটাও কিন্তু এই যে দাও ওস্ট বলতে তোমার কাছে যে সৌন্দর্যটা রয়েছে সেই অর্থে এখানটায় বোঝাচ্ছে। ওর পার্থক্য আছে, যেখানে বড়, লেন্ড এবং মানে বড় মানেও এক প্রকার ও করা, লেন্ড মানেও অথবা লোন, ও, এই চারটে শব্দই কিন্তু প্রায় সিমিলার মিনিং এর, কিন্তু চারটের মধ্যে পার্থক্য আছে এবং সেটা আমরা এইখান থেকে বুঝতে পারবো। বড় বলতে যেখানে যে সামওয়ান বরোজ মানি or indeed borrows anything, it means they are taking it with the promise of giving it or paying it back at a later date, মানে পরবর্তীকালে কোনো একটা পরের দিনে সেটা তোমাকে ফেরত দেবে, সেটা বড়, ধার করা। লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, when you lend something to someone you let them borrow it, অর্থাৎ তুমি কাউকে ধার নিতে দিলে সেইটা লেন্ড, যে আমি কাউকে 500 টাকা ধার দিলাম, তো সেটা লেন্ডিং বলা হয়। লোন হচ্ছে একটা টাইম পিরিয়ড থাকে, তার মধ্যে 5 বছর 10 বছর তার মধ্যে শোধ করার ব্যাপার থাকে, সেটা হচ্ছে লোন। সেটাও একটা বড়ই, কিন্তু তার টাইম পিরিয়ডটা একটা লম্বা টাইম পিরিয়ড, যে লঙ্গার পিরিয়ড অফ টাইম থাকে। ও বলতে এখানে বোঝায় যে ও সামওয়ান সামথিং, ইট মিনস দ্যাট দে হ্যাভ গিভেন ইউ সামথিং অ্যান্ড ইউ নিড টু রিপে দেম, তাহলে তোমাকে পুনরায় সেটাকে ফেরত দিতে হবে, যে তোমাকে কেউ কিছু দিয়েছে তোমাকে সেটা ফেরত দিতে হবে। যেমন কি আফটার ইউ বরো 50 পাউন্ডস ফ্রম সামওয়ান ইউ ও দেম 50 পাউন্ডস, অর্থাৎ তুমি যদি কারোর কাছ থেকে 50 টাকা ধার নাও, তাহলে তুমিও সেই 50 টাকা তার কাছে মানে ঋণী থাকলে, সেই অর্থে এখানে ও। তাহলে নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্টের মানেটাও পরিষ্কার হলো, প্রত্যেকটা শব্দ আমাদের কাছে পরিষ্কার হয়েছে। এবার তার এই যে লুজ পজেশন বা প্রথম লাইনে যেটা বলছে যে ইটার্নাল সামার, দ্বিতীয় লাইনে বলছে যে তোমার যে সৌন্দর্য, এই ইটার্নাল সামারটাই হচ্ছে সৌন্দর্য। 3 নম্বর লাইনটাকে দেখলে পর আরো পরিষ্কার হয়ে যাবে, নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। তাহলে এই যে নর শ্যাল ডেথ ব্র্যাগ, ডেথ ব্র্যাগ বলতে বোস্টিং করা, ব্র্যাগের অর্থ টক অ্যাবাউট ওয়ান সেলফ, অহংকার করা, দম্ভ করা, বোস্ট করা, or things pertaining to oneself in a manner intended to excite admiration, envy or wonder, মানে এমন ভাবে বলা যেটা তোমাকে তার তোমার প্রতি শ্রদ্ধা আসে, অথবা ঈর্ষা জাগে, অথবা অবাক হওয়া বিস্ময়, যে আমার মতো কেউ নেই এই দুনিয়ায় বা এই বাতকুল্লায়, এই এরকম ভাবে কেউ চলে না, বা এরকম ভাবে কারো পার্সোনালিটি এরকম কারো নেই, যে আমি নিজে নিজেই যদি বলে যাই, সেইটা হচ্ছে বোস্টিং বা ব্র্যাগ বলা হয়। তো সেক্ষেত্রে বলছে নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মানে হচ্ছে এমনকি ডেথের তো সেই দম্ভ করবার বা গর্ব করবার জায়গাটা নেই, যে তোমাকে ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, যে তার
ছায়ায় নিয়ে যায়, ওয়ান্ডার জায়গাটা আসছি আমরা, যে তোমাকে সেই তার নিজের ছায়াতে নিয়ে যায়, তার নিজের কবজায় সে নিয়ে নেয়। ফলে যতই সে বোস্টফুল ম্যানারে বলুক না কেন, ডেথের যে ব্র্যাগ ব্যাপারটা সেটাও কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সম্ভবপর নয়। তাহলে এবার ওয়ান্ডারের মানেটাকে আমরা যদি পরিষ্কার করে দিই, ওয়ান্ডার মানে হচ্ছে টু ওয়ান্ডার ইজ টু ট্রাভেল এমলেসলি, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, সেইটাই হচ্ছে ওয়ান্ডার। বা এখানেও আমরা দেখতে পারবো যে উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো হচ্ছে ওয়ান্ডার। পথভ্রষ্ট হওয়া, পথ হারানো বা পথ হারিয়েছিল, অন্যমনস্ক হওয়া, এইসবের মানেই হচ্ছে ওয়ান্ডার। এবার এখানে অনেক সময় আমাদের গন্ডগোল হয়, WANDER আর WONDER এই দুটো শব্দের মধ্যে পার্থক্য আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। কিন্তু সনেটে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান্ডারেস্ট। ওয়ান্ডারেস্ট মানে ওয়ান্ডারেস্ট, সেই জায়গায় যেহেতু আর্কাইক ল্যাঙ্গুয়েজ, ওল্ড ইংলিশ ওয়ার্ড, সেই জন্য এখানে ওয়ান্ডারেস্ট ওইভাবে বোঝানো হচ্ছে। তো ওয়ান্ডার শব্দটা তো আমরা বুঝলামই যে ট্রাভেল এইমলেসলি। আর ওয়ান্ডার মানে হচ্ছে বিস্ময়, হ্যাঁ, বা অবাক হবার এমন কিছু ব্যাপার, সেইটাকে বলা হচ্ছে ওয়ান্ডার। যেমন এখানে আমরা বুঝতে পারছি ওয়ান্ডার ভার্সেস ওয়ান্ডারের ক্ষেত্রে, আই জাস্ট ওয়ান্ডারিং অ্যারাউন্ড দ্য সিটি, যে আমি সিটিতে ঘুরে বেড়ালাম। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হোয়াই দ্য স্কাই ইজ ব্লু, যে কোনোদিন তুমি অবাক হয়েছো, এই বিষয়ে ভাবনা চিন্তা করেছো যে কেন স্কাই ব্লু। ফলে এইটা নিয়ে যেন আর কোনো গন্ডগোল না থাকে, ওয়ান্ডার এবং ওয়ান্ডার। তাহলে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, যে তুমি এই যে এমলেসলি যে ঘুরে বেড়ালে বা তোমাকে যে নিয়ে নেবে তার ছত্র ছায়ায়, সেটা সম্ভবপর নয়। এবার এখানে একটা মিথোলজিক্যাল বা পৌরাণিক জায়গা রয়েছে, এই যে কিভাবে ডেথের সাথে শেডের যে তুলনাটা করা হচ্ছে, সেই জায়গাটাও আমরা একটুখানি পরিষ্কার করি, তাহলে বোঝা যাবে যে লাইনটার আসল অর্থ কি বোঝাতে চাইছে। আমরা যদি উইকিপিডিয়াতেও যাই তাহলে সেখানে জায়গাটা পাওয়া যাবে যে ইন লিটারেচার অ্যান্ড পোয়েট্রি এ শেড, যেটা ল্যাটিনকে উমব্রা বলা হয়, is the spirit of ghost of a dead person residing in the underworld। তাহলে আন্ডারওয়ার্ল্ডে এই শেডটা আন্ডারওয়ার্ল্ডে থাকে। যেমন প্লুটো ছিল, যেমন প্লুটো প্রসারপাইনকে নিয়ে গিয়েছিল একদম আন্ডারওয়ার্ল্ডে, দ্য কিং অফ আন্ডারওয়ার্ল্ড, দ্য কিং অফ ডার্কনেস হচ্ছে প্লুটো। তো সেইভাবেই এটাকে বলা হচ্ছে নর শ্যাল ডেথ ব্র্যাগ দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, অর্থাৎ ডেথ হচ্ছে সর্বশক্তিমান, সে তোমাকে নিয়ে যেতেই পারে, কিন্তু তার পক্ষেও সম্ভব নয় যে সে তোমাকে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে বা তোমার অস্তিত্বটাকে নষ্ট করে দেবে, এরকম পরিস্থিতি হওয়াটা সম্ভবপর নয়। এবার এই যে তিনটে লাইনে তিনটে প্রপোজিশন উনি দিচ্ছেন, এক নম্বর হচ্ছে তোমার ইটার্নাল সামার শ্যাল নট ফেড। এবার এই ইটার্নাল সামারের ব্যাপারটা বেশ মজাদার, কারণ ইটার্নাল সামার শ্যাল নট ফেড তো উনি বলে তো দিচ্ছেন, তাই ইটার্নাল সামার বলতে এখানে উনি বোঝাচ্ছেন কি, বোঝাচ্ছেন হচ্ছে যে তার যে বিউটি সেটা সুপিরিয়র একটা চার্ম রয়েছে, হ্যাঁ, সামারের থেকেও বেটার। এবং সেই জন্য কি হচ্ছে এখানে বলছে, দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ নট সাবজেক্ট টু মিউটেবিলিটি দ্যাট ক্যারেক্টারাইজেস অল আর্থলি থিংস। এই মিউটেবিলিটি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, সবকিছুই চিরস্থায়ী নয়, মানে কোনো কিছুই এখানে চিরস্থায়ী নয়, প্রত্যেকটা জিনিসই ক্ষণস্থায়ী। মিউটেবিলিটি বলতে সেই জিনিসটাকে বোঝাচ্ছে, এবং বোঝাচ্ছে সাথে এটাও পোয়েটের ফ্রেন্ডের বিউটিটা কখনোই ধ্বংসের পরিপ্রেক্ষিতে যাবে না, ধ্বংস হবে না, নষ্ট হয়ে যাবে না। ইট ডিফাইজ দ্য অনস্লটস অফ অল ডিভারিং টাইম, অর্থাৎ এই যে অল ডিভারিং টাইম, টাইম যে সর্বগ্রাসী, অল ডিভারিং মানে সর্বগ্রাসী, হ্যাঁ, এই জায়গাটাকেই তিনি ধূলিসাৎ করে দিচ্ছেন, যে সময় যেভাবে সর্বগ্রাসী মনোভাব নিয়ে চলে, সমস্ত কিছুকে গিলে খায়, অথবা ডেথ যেভাবে সবাইকেই আলটিমেটলি তার নিজের ছায়াতে নিয়ে চলে যায়, কিন্তু তোমাকে এটা সম্ভবপর হবে না। তোমার ইটার্নাল সামার কখনোই নষ্ট হবে না, ইটার্নাল বিউটিটা কখনোই নষ্ট হবে না। তুমি যে ফেয়ারনেসটা তোমার আছে, এই যে লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার, সেটা তুমি কখনোই হারাবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এমনকি ডেথ তোমাকে তার ছায়ায় বা ছত্র ছায়ায় নিয়ে যেতে পারবে না। এই তিনটে লাইনে তিনটে অ্যাসার্শন তিনি করলেন। তিনি নিজেও কিন্তু ব্র্যাগ করছেন, তাই না, তিনি নিজেও বোস্ট করছেন কিন্তু, যে এটা পারবে না, ওটা পারবে না, ওটা হবে না, তোমার এটা হবে না। যেভাবে সামার ধ্বংস হচ্ছে বিভিন্ন কারণে, যে রাফ উইন্ড ধ্বংস করে দিচ্ছে, এমনকি সামার হচ্ছে ফিকল মাইন্ডেড, উনি বলছেন এটা আর একটা ড্রব্যাক সামারের, একটা তো রাফ উইন্ড ধ্বংস করে দিচ্ছে, সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এটেড, সামারের তো সময়কাল খুব অল্প, এবং সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স অফেন ইজ গোল্ড কমপ্লেকশন টিমড, কখনো বেশি উজ্জ্বল, কখনো একদমই উজ্জ্বল নয়, খামখেয়ালিপনা। এবং সবশেষে গুরুত্বপূর্ণ ব্যাপার কি, এই যে সৌন্দর্য নষ্ট হতে বাধ্য হয় চান্সের দ্বারা, মানে দৈবাত অথবা নেচার চেঞ্জিং কোর্স, সিজনাল সাইকেলই হোক আর মেনস্ট্রুয়াল সাইকেলই হোক, যাই হোক না কেন, সেটার জন্য সময় কিন্তু চলে যাচ্ছে, সর্বগ্রাসী সময় সমস্ত বিউটিকেই ধ্বংস করে দিচ্ছে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য,
এই যে অস্কার ওয়াইল্ডের যে পিকচার অফ ডোরিয়ান গ্রে, এই উপন্যাসটি বেশ এই জায়গায় তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? তার কারণ হচ্ছে পিকচার অফ ডোরিয়ান গ্রেতে অস্কার ওয়াইল্ড দেখিয়েছেন এই ডোরিয়ান গ্রে খুবই সুন্দর একজন ব্যক্তি, কিন্তু সে যখন বয়স হয়ে গেল তার কিন্তু মানে যে চিত্র অবশ্যই তার আগের মতো ছিল না। ফলে কি হচ্ছে, বয়সকালে ডোরিয়ান গ্রের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার আগের চিত্র, আগের যে সৌন্দর্য সেই সৌন্দর্য। এবং কি হচ্ছে, এইভাবেই সৌন্দর্য কিন্তু সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। এই উপন্যাসটিতেও কিন্তু সেই জিনিসটাই দেখানো হচ্ছে। এবার এই যে নষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জিনিসই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা সনেট 116-এও কিন্তু দেখলাম। 116 নম্বর সনেটেও কিন্তু শেক্সপিয়ার এর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছেন যে না, এটা লাভ কিন্তু টাইমের ফুল নয়। যদিও বেন্ডিং সিকল কম্পাসটাকে বোঝানো হচ্ছে ওই ক্ষেত্রে, কিন্তু টাইমের ফুল কিন্তু সে অবশ্যই নয়। স্বাভাবিকভাবে কি হচ্ছে, সনেট 18 এর ক্ষেত্রেও কিন্তু তিনি সেই অ্যাসারশনটাই করছেন যে নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, নর শ্যাল ডেথ ব্র্যাগ দ্য ওয়ান্ডারস ইন হিজ শেড। এই অ্যাসারশনগুলোই কিন্তু তিনি করে যাচ্ছেন ক্রমাগত, যে কখনোই তার বিউটিটা কমতি হবে না। এবার শুধুমাত্র পয়েন্ট বললেই তো হলো না, সে তো যে কেউ বলতে পারে যে হবে না, এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, কিন্তু তার পেছনে যুক্তিটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি না থাকলে পরে কিন্তু সেটা সম্ভবপর নয়। সেই যুক্তিটাই তিনি এই লাইনটার মাধ্যমে দিচ্ছেন যে হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট। এই জিনিসগুলো হবে না সামারের পরিপ্রেক্ষিতে, তোমার এই জিনিসগুলি হবে না। যেখানে সামার ধ্বংস হয়ে যেতে পারে এই কারণগুলির জন্য, কার খামখেয়ালিপনা, তার স্বল্প দৈর্ঘ্যের জন্য, মানে যে স্প্যানটা খুব সামান্যর জন্য, এমনকি রাফ উইন্ডের জন্য যেখানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি সামার ডেথ থেকেও মোর লাভলি এবং মোর টেম্পারেট। এগুলো কেন? কারণ এই ইটার্নাল লাইনসে তুমি যখন বেড়ে উঠবে, তুমি যখন তোমার যেন পরিচিতিতে যখন বৃদ্ধি লাভ করবে, এই ইটার্নাল লাইনসের কিন্তু কতগুলি এক্সপ্লেনেশন আছে, সেটাকে আমরা পর ব্যাখ্যা করি, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। প্রথমটা স্টিফেন বুথ বলে একজন ব্যাখ্যা করেছেন। তিনি একজন ক্রিটিক এবং অ্যানালিটিক। তিনি এই ইটার্নাল লাইন্স বলতে বুঝিয়েছেন যে ক্লাসিক্যাল মিথোলজিতে, অর্থাৎ গ্রিক মিথোলজিতে যে জায়গাটা থাকে ফেট, অর্থাৎ আমাদের ভাগ্যের একটা বিশাল বড় প্রভাব ছিল। এবং প্রত্যেকের যে লাইফ স্প্যান, অর্থাৎ জীবনের যে বাঁচবার বয়স, সেইটা কিন্তু ফেট দ্বারা নির্ধারিত, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করে দিত যে তুমি এত বছর বাঁচবে, যেটা ক্লাসিক্যাল ট্র্যাজেডিগুলোতেও দেখা যায় যে ভাগ্য সবকিছুকে স্থির করে। ভাগ্য এটা স্থির করে রেখেছে, সুতরাং সেই জিনিসটাই ঘটবে। এবার এই ভাগ্য কি করতো, সে একটাই যে বলছেন এখানে, কাট এ থ্রেড অফ করসপন্ডিং লেন্থ দ্যাট ইজ লং থ্রেড উড মিন, মানে একটা দৈর্ঘ্য পর্যন্ত একটা সুতো কেটে রেখে দিত, সেই সুতোর দৈর্ঘ্য অনুযায়ী মানে কারো বয়স কতটা হবে সেটা নির্ধারণ করা হতো। এবং সেক্ষেত্রে লম্বা সুতো মানে হচ্ছে অনেকদিন বাঁচবে, আর ছোট সুতো মানে হচ্ছে যে অকালেই মৃত্যু হতে পারে। তো সেই লাইন, ইটার্নাল লাইন বলতে কিন্তু সেই জায়গাটাকে বুথ পয়েন্ট আউট করছেন যে থ্রেডস দ্যাট আর নেভার কাট। ইটার্নাল লাইন মানে যে লাইনটা কোনোদিনই কাট হবে না, অর্থাৎ এই যে হোয়েন ইন ইটার্নাল লাইন্স, সেটা চলতেই থাকবে, কোনোদিনই কাট হবে না, মানে কোনোদিন মৃত্যু আসবে না। এই যে এমনকি ডেথ ব্র্যাক করতে পারবে না তার শেডে নিয়ে যাওয়ার জন্য। ফলে কি হচ্ছে, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট বলতে বোঝাচ্ছে যে কোনোদিনই সেই লাইনটা কাট করবে না, সেই লাইনটা ছিন্ন হবে না, ফলে চিরকালীন অমরত্ব লাভ করবে পোয়েটের ফ্রেন্ড। এটা একটা এক্সপ্লানেশন। আর একটা এক্সপ্লানেশনে বলা হচ্ছে যে এই একটা সনেট, আর একটা সনেট আছে, তার প্রসঙ্গটাও আসছে এখানে, বলছে যে ইটার্নাল লাইন্স মানে ডবল মিনিং দেওয়া আছে, যেখানে পোয়েটের যে পেট্রন মিস্টার WH, তাকে বলা হচ্ছে যে তিনি দীর্ঘদিন বাঁচবেন, অর্থাৎ এই যে পোয়েটস ভার্স বাট অলসো ইন দ্য ফ্যামিলি লাইন্স অফ দ্য ফেয়ার লর্ডস প্রোজেনি, মানে হচ্ছে তার ফ্যামিলি লাইনের কথা বলা হচ্ছে। ইটার্নাল লাইন বলতে তার যে বংশ পরম্পরায় তিনি যে অনেক দূর পর্যন্ত চলবেন। যেমন আমরা অরণ্যদেব পড়ি, অরণ্যদেব, লিফকের অরণ্যদেব বা ফ্যান্টাম, সেই ফ্যান্টাম পড়লে পরে বুঝি যে ফ্যান্টাম কিন্তু বংশ পরম্পরায় চলছে। এবার ফ্যান্টাম তো আগের ফ্যান্টাম একই রকম, তারপরের ফ্যান্টাম একই রকম, বংশ পরম্পরায় ফ্যান্টাম কিন্তু একই রকমের হয়ে আসছে, ফলে তার কোনো পরিবর্তন নেই, একই রকম দেখতে সুন্দর, একই রকম শক্তিশালী, সেই রকম। এবার এইখানেও কিন্তু সেই জিনিসটাই বোঝাচ্ছে যে ফ্যামিলি লাইনটা যাতে স্ট্রঙ্গার হয় এবং দীর্ঘমেয়াদী হয়। এবার কেন হঠাৎ করে ফ্যামিলি কথাটা আসছে, ফ্যামিলি লাইনের কথা আসছে ইটার্নাল লাইন বলতে,
সেটা আমরা একটা সনেট আছে, সেই সনেটের মধ্যেও পাবো আমরা। সনেট নম্বর 17 এর যে লাস্ট দুটি লাইন কাপলেট, সেখানে বলছে, বাট ওয়্যার সাম চাইল্ড অফ yours alive that time you should live twice in it and in my rhyme। এই যে চাইল্ড অফ yours, ফলে ফ্যামিলি লাইনের কথাটা কিন্তু একটা গুরুত্ব আছে, এবং তারপর পরে আছে যে কোথায় লিভ করবে, শুড লিভ টুয়াইস ইন ইট অ্যান্ড ইন মাই রাইম। ইন মাই রাইম মানে ইন মাই ইটার্নাল লাইন্স, ইন মাই ভার্স। এবং সেই সূত্রটাও কিন্তু এখানে প্রযোজ্য, যে যখনই ফ্যামিলি লাইনের প্রসঙ্গটা চলে আসছে, ফলে ইন ইটার্নাল লাইন্স বলতে পেট্রনের ফ্যামিলির কথাটাও বলছে, তার চিলড্রেনদের কথাটাও বলছে, তার বংশ পরম্পরার কথাটাও কিন্তু এখানে উঠে আসছে। এটা আর একটা এক্সপ্লানেশন। 3 নম্বর এক্সপ্লানেশন হচ্ছে ইটার্নাল লাইন্সের মাধ্যমে এখানে একটা মজাদার ঘটনা ঘটানো হচ্ছে, একটা ভিন্নধর্মী আইডিয়া আমরা এখানে পাই। তো সেটার জন্য আমাকে অন্য একটা জিনিসকে দেখাতে হয়। কারো কি এইটা সম্পর্কে কোনো পরিচিতি আছে? হোয়াট ইজ গ্রাফটিং? গ্রাফটিং কাকে বলে? গ্রাফটিং হচ্ছে a technique that joins two plants into one। দুটো আলাদা আলাদা গাছকে একটাতে জয়েন করে, কম্বাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ বোথ প্ল্যান্টস, মানে দুটো গাছের আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলি একটা গাছের মধ্যে এনে জোড়া হয়। এই যে যেমন এখানে ছবিতে দেখাচ্ছে, এটা হচ্ছে রুট স্টক আর এটা হচ্ছে সিএন। সিএন বলতে কোনো কিছুর অগ্রভাগ, কোনো আর একটা অংশ যেখানে কর্ষিকা ইত্যাদি থাকতে পারে। রুট স্টক হচ্ছে মূল গাছের অংশটা। এবং গ্রাফট করা হচ্ছে, এই যে গ্রাফট করা হলো, এখানে গ্রাফট ইউনিয়ন একসাথে মেশানো হলো। এবং র্যাপড অ্যান্ড ওয়াক্স, র্যাপ মানে যে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো, এবং ওয়াক্স বলতে এখানে মোম দিয়েও কখনো কখনো গলানো হয়, কখনো কাদা দেওয়া হয়, এইগুলিকে বলা হয় গ্রাফটিং। এই জিনিসটাকে বলা হয় গ্রাফটিং। এবার এই গ্রাফটিং এর সাথে এখানকার লাইনের কি সম্পর্ক আছে? হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গোস্টের সাথে এই যে গ্রাফটিংটাকে আমি দেখালাম, এটার মধ্যে মূলত সম্পর্কটা কোথায়? এই লাইন কটা পড়লে আমরা বুঝে যাব। এই যে 12 নম্বর লাইন, এখানে গ্রাফটিং মেটাফোরটাকে ব্যবহার করছেন কিভাবে? এই যে beloved becomes immortal grafted to time with the poet's chords, মানে কি? beloved becomes immortal, উনি ওনার belovedকে অথবা পেট্রনকে ইমমর্টাল করে দিচ্ছেন ইটার্নাল লাইনের মাধ্যমে। কিভাবে? টাইম একটা অংশ, beloved আর একটা অংশ। মানে এখানে যদি এই যে বলছেন উনি beloved becomes immortal grafted to time with the poet's chords, তাহলে যখনই আমরা দেখব এখানে টাইমকে ধরা যাক, এই হচ্ছে বিলাভেড রুট স্টক অথবা টাইম, যেটাই হোক না কেন, আর সিএনটা হচ্ছে হয় বিলাভেড না হয় টাইম। এই দুটি আলাদা আলাদা, তাহলে এটা বিলাভেড, এটা যদি টাইম হয়, তাহলে দুটি আলাদা আলাদা অংশকে আমরা এখানে জয়েন করে দিলাম, একসাথে গ্রাফট করলাম, টাইমের সাথে একাত্ম করে দিলাম। এবং তারপরে কি হচ্ছে? থ্রেড দিয়ে বাইন্ড করছে। থ্রেডটা কি? এই থ্রেডটাই হচ্ছে কবিতার লাইনগুলি। উনি তার মানে দুটি আলাদা আলাদা অংশকে, বিলাভেড এবং টাইমকে একত্রিত করছেন কিসের দ্বারা? তার ইটার্নাল লাইন্সের দ্বারা, ভার্স দ্বারা দুটো আলাদা অংশকে গ্রাফট করছেন। এবং এর ফলে কি হলো? ওই যে টাইমের লিমিটেশনটা ছিল, টাইমের যে থ্রেডটা ছিল, এবং এখানেও একটা অংশ চট করে দেখে নেওয়া যাক। সেখানে বলছে এই যে অনলি সিলেক্ট ইন্ডিভিজুয়ালস আর এক্সেম্পট ফ্রম দ্য ফেট অফ ডুয়েলিং ইন শ্যাডো আফটার ডেথ। এই যে ডেথের যে প্রসঙ্গটা ছিল, সেটা কিন্তু আমি টাইমের সাথে জুড়ে দিলে আমি তো টাইমলেসনেস হয়ে যাব, অর্থাৎ সময় তো আমাকে ধরে উঠতে পারবে না, ফলে ডেথও আমাকে কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ আমি সেই সিলেক্ট ইন্ডিভিজুয়াল, আমি হলাম সেই সিলেক্ট ইন্ডিভিজুয়ালদের মধ্যে যে কিনা ডিভাইন স্ফিয়ারে পৌঁছানোর ক্ষমতাটা রাখি। এবং সেটা কিভাবে হচ্ছে? সেটা হচ্ছে এই গ্রাফটিং এর দ্বারা। কিভাবে? আমাকে ইমমর্টাল করে দেওয়া হচ্ছে, ডেথ আমাকে কিছুই করতে পারবে না। কেন? কারণ আলটিমেটলি এই গ্রাফটিংটা হচ্ছে দুটো সিস্টেমে, একটা আমি মানে আমার বিলাভেড এবং টাইম, এই দুটোকে একত্রিত করে দিচ্ছি। এবং কিভাবে একত্রিত করছি? মাধ্যমটা হচ্ছে আমার লাইন্স বা ইটার্নাল লাইন্স। ফলটা কি হচ্ছে? এই ইটার্নাল লাইন্স তখন একটা মেটাফোর হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, গ্রাফটিং মেটাফোর এখানে স্পেসিফিক্যালি, কারণ দুটি আলাদা আলাদা অংশকে একত্রিত করছেন একই জায়গায়। এবং যখনই উনি টাইমের সাথে একাত্ম করে দিচ্ছেন, স্বাভাবিকভাবে টাইমলেস হয়ে যাচ্ছেন, এবং যখনই টাইমের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন, তখন ডেথ কেন কিছুই তাকে ধরে উঠতে পারবে না। আশা করা যাচ্ছে গ্রাফটিং মেটাফোরের জায়গাটাকে বোঝা গেল। যদি না বোঝা যায় তাতে কিছু অসুবিধা নেই, আমাকে মানে হয় এই ন্যারেশনটাকে আরেকবার শুনতে হবে, অথবা ভিডিওটাকে বারবার দেখে আয়ত্তে আনতে হবে। এবং তৃতীয় পন্থা হচ্ছে
আমাকে কোনোভাবে জানানো যে বোঝা যায়নি, তখন আমি আবার চেষ্টা করব সেটা ইউটিউবে নিজে কমেন্ট করে হোক বা আমাকে ফোন করে হোক কোনোভাবে বুঝে নিতে হবে। আশা করা যাচ্ছে এটা পরিষ্কার হয়েছে গ্রাফটিং মেটাফোরটা কিভাবে এখানে কাজ করছে। ফলে when in eternal lines to time the growth জায়গাটা পরিষ্কার হলো। এবার টাইম দ্য গ্রোস্ট বলতে এখানে গ্রো বোঝাচ্ছে, এবং সেই জন্যই গ্রো কিন্তু দুটো ক্ষেত্রেই প্রযোজ্য। গ্রো এক্ষেত্রেও প্রযোজ্য, গ্রোথের ক্ষেত্রে। ইটার্নাল লাইন বলতে যদি আমরা ফ্যামিলি লাইনটাকে ধরি, সেটার ক্ষেত্রেও কিন্তু গ্রো শব্দটাকে বোঝানো যেতে পারে। এমনকি যদি আমরা ফেটেল লাইন অর্থাৎ যে থ্রেডটা দিয়ে লাইফ স্প্যানটাকে বোঝায়, অর্থাৎ কতদিন বাঁচবো, সেটাও যদি গ্রো ধরা হয় তাহলেও কিন্তু তিনটে অর্থে গ্রো শব্দটাকে প্রযোজ্য অর্থে ব্যবহার করা যাচ্ছে। সুতরাং when in eternal lines to time thou growest পরিষ্কার হয়ে গেল। এই যে লাস্ট কোয়ার্ট্রেন বার্থ থেকে শুরু হচ্ছে যেটা, এই লাস্ট কোয়ার্ট্রেনে কিন্তু উনি পরিষ্কার করে দিচ্ছেন যে কেন ইটার্নাল সামার ফেড হবে না, কেন লুজ হবে না পজিশন তার ফেয়ারনেসের, কেন ডেথ গর্ব করতে পারবে না তাকে সেটে নেওয়ার জন্য। কারণ এই ইটার্নাল লাইন্সের মাধ্যমে তিনি চিরকালীন অমর হয়ে যাবেন, ইমর্টালিটি লাভ করবেন, মিউটেবিলিটি তার মধ্যে আর থাকবে না, ক্ষণস্থায়ী হবে না, তিনি চিরকালীন হয়ে যাবেন, পার্মানেন্ট হয়ে যাবেন, টেম্পোরারি কোনো একটা ব্যাপার সেখানে আর থাকবে না। সুতরাং এই কোয়ার্ট্রেন থেকে আমরা পরিষ্কার হলাম যে আসলে গল্পটা অন্য জায়গায়, যে এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা ভাবছিলাম যে পোয়েটের বিলাভেড সম্পর্কে বা পেট্রন সম্পর্কে তিনি এতগুলো কথা বলে যাচ্ছিলেন, আসলে সেটা না। এবং সেটা আরো পরিষ্কার হবে কোথায়, লাস্ট এই দুই লাইনে, যেটা কাপলেট বলে প্রচলিত, যে so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। এই কাপলেটের মধ্যেই কিন্তু উনি এখানে পরিষ্কার করে দিচ্ছেন যে, আগে যদি আমরা বাংলা মানেটা বুঝে নিই তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। so long as men can breathe, যে or eyes can see, মানুষ নিঃশ্বাস প্রশ্বাস চালালে অর্থাৎ বেঁচে থাকলে এবং দেখলে, যতদিন দেখতে পাবে এবং যতদিন শ্বাস প্রশ্বাস তাদের চলতে থাকবে, so long lives this and this gives life to this, ততদিন আমার এই সনেটটা বেঁচে থাকবে, কারণ তারা বেঁচে থাকলে সনেটটা পড়বেন। and this gives life to thee, এবং এই সনেটটাই তোমাকে জীবন দেবে। অর্থাৎ কি দাঁড়িয়ে গেল, you are not the important factor anymore, then what is important, my verse, my sonnet, আমার সনেটটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আমার সনেট টিকে থাকলেই তুমি টিকে থাকবে, তোমার জন্য আমার সনেট বিখ্যাত হবে না, আমার সনেটের জন্য তুমি বিখ্যাত হবে। তাহলে এতক্ষণ ধরে যে জিনিসটা আমরা ভাবছিলাম সেটা কিন্তু টুইস্ট ইন দ্য টেল হয়ে গেল। আমাদের কিন্তু পরিষ্কার হয়ে গেল অন্য একটা কনসেপ্ট, যেখানে সনেটিয়ার বা কবি পরিষ্কারভাবে দেখাচ্ছেন যে এটা গুরুত্বপূর্ণ নয়, তুমি এখানে গুরুত্বপূর্ণ নও, আমার লাইনগুলো এখানে গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে, এই যে টুইস্ট ইন দ্য টেল বা আয়রনি অ্যাট দ্য এন্ড, এইটাকে কিন্তু আমি আগেও শিখিয়েছি ইয়ের ক্ষেত্রে, আইজা বিটের ক্ষেত্রে, যখন ভিডিওটা তৈরি করেছিলাম, থার্ড পার্টে এটা রয়েছে। এটাকে বলা হয় এপিফেনি। এপিফেনি মানে এ মোমেন্ট অফ সাডেন রিভিলেশন, আ পয়েগন্যান্ট সাডেন প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং। এই যে মোমেন্ট অফ সাডেন রিভিলেশন, হঠাৎ করে আমাদের কাছে রিভিল হচ্ছে অন্যরকম একটা ঘটনা। পয়েগন্যান্ট মানে খুবই গুরুগম্ভীর, গুরুত্বপূর্ণ, সাডেন হঠাৎ, প্রোফাউন্ড মানে গভীর, আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং মানে কিছু একটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারলাম, সেইটা হচ্ছে এপিফেনি। এপিফেনিটাকে কিন্তু আমরা আইজা বিটের ক্ষেত্রেও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি, ফলে নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। এখানে সেই এপিফেনিক মোমেন্টটাও কিন্তু তৈরি হচ্ছে। তো যাই হোক, কাপলেট প্রসঙ্গে অনেক সময় আসে কাপলেটের ব্যাখ্যা। তো কাপলেটের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলবো, দুটো কনসেপ্ট এখানে আছে। একটা একজন ক্রিটিকের, যে ক্রিটিকের নামটা হচ্ছে হেলেন ভেন্টলার, তিনি দ্য আর্ট অফ শেক্সপিয়ার সনেটস বলে একটা লেখায় একটা কনসেপ্ট দিয়েছিলেন। কনসেপ্টটা হচ্ছে কাপলেট টাই। কাপলেট টাই বলতে উনি এখানে ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটি সনেটে শেক্সপিয়ার কি করতেন, ইউজেস এ ওয়ার্ড অর টু ইন দ্য কোয়াট্রেন্স দ্যাট রিঅ্যাপিয়ার ইন দ্য কাপলেট। অর্থাৎ কাপলেটে এমন একটা শব্দ বা ফ্রেজ থাকবে, হ্যাঁ, এরকম একটা জায়গায় এমন একটা শব্দ বা ফ্রেজ থাকবে যেটা গোটা কোয়াট্রেনের মধ্যে, এই তিনটি কোয়াট্রেনে সেটা উপস্থিত থাকবে। অর্থাৎ প্রত্যেকটি কোয়াট্রেনে কি থাকবে, এমন একটা শব্দ বা ফ্রেজ যেটা কাপলেটেও সেটা থাকবে। উদাহরণস্বরূপ যদি আমি ব্রিথ ধরি, তাহলে আমাকে দেখতে হবে যে ব্রিথ এই কোয়াট্রেনে, ফার্স্ট কোয়াট্রেন, সেকেন্ড কোয়াট্রেন, থার্ড কোয়াট্রেন, কোথাও না কোথাও রয়েছে। অর্থাৎ কোয়াট্রেন অনুযায়ী এই যে প্রথম, ফার্স্ট কোয়াট্রেন,
সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের মধ্যে এই কাপলেট থেকে বের করা অংশ কোনো না কোনো শব্দ, কোনো না কোনো ফ্রেজ মিল থাকবে। এবার এটার কারণটা কি, এটা টাইটা খুব সুন্দর হয়, অর্থাৎ বন্ধনটা খুব ভালো হয়। এই যে যেমনভাবে আমরা গ্রাফটিং মেটাফোরটা দেখলাম এই লাইনটার মাধ্যমে, ইটারনাল লাইন্স এর মাধ্যমে, সেই রকমই আরো মজবুত জোর হচ্ছে কাপলেট টাই এর মাধ্যমে, যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে যে ডেভেলপমেন্টটা হচ্ছে থিম্যাটিক আইডিয়াটার, সেইটার তো একটা সামারি হচ্ছে কাপলেট। তো সেই সামারিটা এত সুন্দরভাবেই হয় যে প্রত্যেকটি কোয়াড্রেন্টের কোনো না কোনো ফ্রেজ কাপলেটের কোনো না একটা নির্দিষ্ট ফ্রেজের সাথে কিন্তু বা ওয়ার্ডের সাথে মিল থাকবে। আমি এক্ষেত্রে বলবো না, এটা একটা টাস্ক, তোমাদেরকে খুঁজে বের করতে হবে আমি এখানে কোন শব্দটার সাথে কাপলেট টাই হচ্ছে, ভেন্ডলারের থিওরিটা মিলছে, সেটা আমি বলবো না, সেটা তোমাদেরকে নিজেদেরকে খুঁজে বের করতে হবে যে এই কাপলেটের কোন শব্দটা বা কোন ফ্রেজটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়াড্রেন্টের মধ্যে কাজ করছে, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো খুব একটা কঠিন নয়, সেটা অনায়াসে বের করাটা সম্ভব। এটা গেল একটা কনসেপ্ট যে কাপলেট টাইয়ের। আর একটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হচ্ছে হানি সল্ট ইকুয়েশন বা হানি সল্টের তত্ত্ব, যেটা রোজালি কোলি, এই যেখানে বানানটা দেওয়া আছে ROSALIE রোজালি কোলি তার শেক্সপিয়ার্স লিভিং আর্ট বলে বইটার মধ্যে উনি দেখিয়েছিলেন, যেখানে মেল, এই যে মেল, বিটুইন মেল, উনি একটা হেল্পফুল ডিস্টিংশন দেখিয়েছিলেন, পার্থক্য দেখিয়েছিলেন মেল, হানি এবং সল্ট, হ্যাঁ, যেটা সল বলতে সল্ট বোঝাচ্ছে, এবার হানি বলতে বোঝাচ্ছে এই যে লাভ পোয়েট্রি। যেহেতু কোয়াড্রেন্টের মধ্যে সেই লাভ থিমটাকে উনি তুলে ধরছেন, সেইটা হচ্ছে হানি, হ্যাঁ, টেস্ট সুইট মানে, আর সল্ট হচ্ছে এপিগ্রাম, সল্টি টেস্ট হচ্ছে এপিগ্রাম। এপিগ্রামটাও আমরা আগে ব্যাখ্যা করেছি, এখানে নতুন করে দরকার নেই, তবু আমি হালকা করে বলে দিচ্ছি। এপিগ্রামের অর্থ হচ্ছে যে প্রথমে এমন একটা স্টেটমেন্ট যেটা প্রথমে আমাদের অ্যাপারেন্ট শক দেবে, কিন্তু পরবর্তীকালে বিচার করলে দেখা যাবে যে তার অন্তর্নিহিত মানে অন্যরকম। উদাহরণস্বরূপ বলা যায় যেমন চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। তো আমাদের প্রথমে ভাবতে হবে এটা কি করে সম্ভব, চাইল্ড কি করে ফাদার অফ ম্যান হতে পারে। কিন্তু যতই আমরা ভাবতে যাব তত জায়গা থেকে আমরা পরিষ্কার করে জিনিসগুলোকে জানতে পারবো যে হ্যাঁ সত্যি সত্যি তাই। বা আর একটা উদাহরণ হচ্ছে পিলার্স, ফেলিয়ার্স আর দ্য পিলার্স অফ সোসাইটি। ফেলিয়াররা কি করে সোসাইটির পিলার হতে পারে, তো এটারও ব্যাখ্যা যখন আমরা করতে যাব, যেমন এখন আমি করেই দিচ্ছি, যে আমরা যদি ভাবি যে হ্যাঁ আক্ষরিক অর্থেই তাই, যে ফেলিয়াররাই একমাত্র বুঝতে পারে যে কোথায় তাদের গন্ডগোল, ফলে আরো বেশি মজবুত হয়, তারা মানে খামতিগুলোকে ধরতে পারে, সেই জন্যই তারা পিলার্স অফ সোসাইটি হয়ে যায়। ফলে একজন যে পরীক্ষায় ফেল করে সে কিন্তু মর্মটা বুঝতে পারে যে আমি এই কারণে ফেল করেছি, এই জায়গাগুলো আমাকে উন্নত করতে হবে। আর একজনকে কিন্তু সে সেই জ্ঞানটা দিতে পারে, এইগুলো উন্নত করলে বা উন্নতি করলে তোমার পক্ষে উন্নত হওয়া সম্ভব। সেই জন্য সে কিন্তু ফেলিয়ার, কিন্তু একই সাথে পিলারও বটে, সেই জন্য বলা হচ্ছে এটা এপিগ্রাম। তো এই এপিগ্রামটা কেন, কারণ হচ্ছে গোটা এই কোয়াড্রেন্টের মধ্যে যখন আমরা কোয়াড্রেন্টের জায়গাগুলোকে দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা কোয়াড্রেন্টের মধ্যে একটা লাভ থিমের যে ডেভেলপমেন্ট, থিম্যাটিক কনসেপ্ট, সেটা কিন্তু হচ্ছে। এই লাভ থিমটাকে যে সুন্দর সুন্দর ফ্রেজ বা অন্যান্য কোটেশনস বা বিউটিফুল সাজেশনস এইগুলো দিয়ে ভরিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে হানি সাথে তুলনা করেছেন উনি, যেটা টেস্ট ভেরি সুইট, অর্থাৎ সুইট টেস্টের সাথে তুলনা করছেন। এপিগ্রামেটিক হচ্ছে এইটা কেন, কারণ এইটার মধ্যে এই দুটো লাইনে যেহেতু গোটা সনেটটার সামারি বা সামিং আপটা হচ্ছে, ফলে সেটা অনেকটা বেশি চাপা, এবং এই দুটো লাইনের মধ্যে দিয়ে কিন্তু অতটা বোঝানোটা সম্ভবপর নয়, সেই জন্য উনি এটাকে এপিগ্রামেটিক বলছেন। অ্যাপারেন্ট কন্ট্রাডিকশনের জায়গাটা উনি নিয়ে আসছেন। এই দুটোর কম্বিনেশন হচ্ছে হানি এবং সল্টের কম্বিনেশন। রোজালি কোলি শেক্সপিয়ার্স লিভিং আর্ট বইটাতে সেই জন্য এই হানি সল্টের ইকুয়েশনটাকে দেখিয়েছেন। ফলে কাপলেট নিয়ে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তখন কিন্তু এই দুটো কনসেপ্টকে দেওয়া যেতেই পারে, একটা হানি সল্ট ইকুয়েশন আর একটা হচ্ছে কাপলেট টাইয়ের কনসেপ্ট। ফলে দুটো ইকুয়েশনকে আমরা মানে দুটো কনসেপ্টকে যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের লেখার স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্টই উন্নত হবে। এরপরে যদি আমাকে আরো কিছু ব্যাখ্যা করতে হয় তখন সেটা ক্লাস 12 এর গন্ডি ছাড়িয়ে চলে যাবে, যদিও এটাও মোটামুটি ক্লাস 12 এর জন্য এতটা প্রযোজ্য হয় না, তবুও অনেকেরই জানবার ইচ্ছা থাকতে পারে, অনেকের আগ্রহ থাকে, সেই জন্য আমি গোটা জিনিসটাকে ব্যাখ্যা করে দিলাম। অনেক কিছুই বাদ রেখে দিলাম, যদি আরো কারো কিছু জানবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তো আছি, পুনরায় জানাতেই পারি, কিন্তু এই পর্যন্ত আমার মনে হয় ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য যথেষ্ট।
সেটার প্রয়োজন হবে না। এটা ইনফ্যাক্ট একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রেও প্রযোজ্য, যা এখানে ব্যাখ্যা করা হলো। ফলে মোটামুটি ভাবে এই হচ্ছে টোটাল 14 লাইনের এক্সপ্লেনেশন। এবার এই 14 লাইনের এক্সপ্লেনেশনটা এখানে শেষ হয়ে যাচ্ছে না। এবার আমরা যদি একটু টুক করে এর থিম্যাটিক কনসেপ্টটা তো আগেই দেখেছি, টাইম ল্যাপ থিম কনসেপ্টটাও আমরা দেখে নিয়েছি, কার্পে ডিএম কার্পে ফ্লোরেম থিওরিটাও আমরা জেনে নিয়েছি এবং কতগুলি কনসেপ্টের সাথে পরিচিত হয়েছি, যার মধ্যে আমি প্রথমেই বললাম যে কার্পে ডিএম কার্পে ফ্লোরেমটা আছে। ইটারনাল লাইন্স এর মাধ্যমে কতগুলো কনসেপ্টকে আমরা দেখলাম, যার মধ্যে গ্রাফটিং মেটাফোর একটা অন্যতম উদাহরণ, এবং তারপরে হানি সল্ট দেখলাম এবং কাপলেট টাই দেখলাম। তো এগুলো ছাড়া আমরা যখন স্ট্রাকচারাল প্যাটার্ন হিসাবে সনেটটাকে দেখব, যেমন পেট্রার্কান সনেটের ক্ষেত্রে অর্থাৎ ইটালিয়ান সনেটের ক্ষেত্রে অক্টেভ থাকে দুটো কোয়ার্টারে, যেটা 8টা, এবং সেস্টের থাকে 6 লাইন, যেটা অক্টেভের মধ্যে প্রবলেমটাকে দেখানো হয় এবং 6 লাইনের মধ্যে সলিউশনটাকে দেখানো হচ্ছে। 9th লাইনটা হচ্ছে ভোল্টা অর টার্ন, রিপ্রেজেন্ট দ্য টুইস্ট অর টার্ন ইন দ্য পোয়েম, সেটা পেট্রার্কান সনেটের একটা মূল বৈশিষ্ট্য। এটাও কিন্তু তাই হচ্ছে, বাট থেকে একটা টুইস্ট চলে আসছে এবং প্রবলেমের সলিউশনটা এখানে দেখানো হচ্ছে। যে প্রবলেমটা ছিল যে আমি তুলনা তোমার সাথে করব কি করব না, এবার কেন করব না তার কারণগুলো এই বাকি 6 লাইনে অর্থাৎ বাট থেকে শুরু করে দেখাচ্ছেন। এই বাটটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে টার্ন, অর্থাৎ কিছু কনসেপ্টে আমরা কিন্তু মিল পাচ্ছি পেট্রার্কান সনেটের ক্ষেত্রে। এই ডায়াগ্রামটা আমাদেরকে স্পষ্ট করে দেবে যে কোন অংশটুকুনি শেক্সপিয়ার এবং পেট্রার্কান সনেটের মধ্যে মিল রয়েছে। যে আয়াম্বিক পেন্টামিটার 14 লাইন্স আর ভোল্টা, কিন্তু অক্টেভ সেস্টেড এর নয়। পেট্রার্কানে যেমন অক্টেভ সেস্টেড, শেক্সপিয়ারের কোয়াট্রেন্স কাপলেট। পেট্রার্কার যেমন রাইম প্যাটার্নটাই আলাদা, রাইম প্যাটার্নটা অলরেডি প্রথম ভিডিওটায় দেখানো হয়ে গেছে। এবিবি এবিবি এইভাবে, আর এর এবি এবি সিডি সিডি এর প্রত্যেকটাই ব্যাখ্যা করে পেট্রার্কান সনেট এবং শেক্সপিয়ার সনেটকে ধরে ধরে রাইম প্যাটার্নটা দেখানো হয়েছে। ভোল্টা দুটোর মধ্যেই রয়েছে, কিন্তু এটা ফ্লেক্সিবল ভোল্টা, অর্থাৎ থাকতেও পারে নাও থাকতে পারে, অন্যান্য গুলোতে তেমন নেই। যেমন 116 নম্বর সনেটের ক্ষেত্রেই আমি বলতে পারি যে এখানে কিন্তু ভোল্টাটা নেই। এখানে লাইফস নট টাইমস ফুল থেকে শুরু হচ্ছে, কিন্তু এখানে বাট বা ওই জাতীয় টার্ন আমরা কিন্তু চোখে ফেলি না বা চোখে আমাদের আসে না। এবার এখানে একটা জিনিসই আমাদের বোঝবার মতো নেই, সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারটা কি। কারণ আয়াম্বিক পেন্টামিটারকে জানতে গেলে মোটামুটি আমাদেরকে প্রোসোডিক বা প্রোসোডিক নিয়মাবলী জানতে হবে, অর্থাৎ ছন্দ, অলঙ্কার না হলেও ছন্দের জায়গাটাকে জানতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখা যাক আমি এটাকে বোঝাতে সক্ষম হই কিনা। না বুঝতে পারলেও অসুবিধা নেই, কারণ এটা প্রযোজ্য নয়। এটা হয়তো 1 নম্বরের মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আসতে পারে, কোন ছন্দে লেখা রয়েছে এটা, কিন্তু কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। তবুও আমি খানিকটা বলি। এই যে শ্যাল আই কম্পেয়ার দি টুকে প্রথমে সিলেবেলকে ভাঙা হয়, যে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, প্রত্যেকটা সিলেবেল অনুযায়ীকে ভাঙলে পরে কোনোটা শর্ট উচ্চারণ হয়, কোনোটা লং। এবার এই যে লাইনটাতে দেখানো হয়েছে যে কোথাও শর্ট হচ্ছে কোথাও লং, এইটার চিহ্নটার মানে হচ্ছে শর্ট, এইটার চিহ্ন মানে হচ্ছে লং, অর্থাৎ সেখানে স্ট্রেস পড়ছে, অর্থাৎ ঘাত দিচ্ছি আমরা। এবার আমরা যদি পড়ি সেটাকে দেখা যাক, শ্যাল আই compare the two a summer's day, এইভাবে। thou art more lovely and more temperate, এইভাবে আমরা উচ্চারণ করি। rough winds do shake the darling buds of May, এইভাবে আয়াম্বিক পেন্টামিটার হয়। আয়াম্বিকটা হচ্ছে এই স্ট্রেস আনস্ট্রেসড স্ট্রেসড, প্রথমটা যেটা ঘাত পড়বে না, দ্বিতীয়টায় ঘাত পড়বে, এইভাবে চলতে থাকলে সেটাকে আয়াম্বিক মিটার বলে। পেনটা হচ্ছে 5, প্রত্যেক 2টি করে যদি আমরা কাটতে থাকি, 2টি করে সিলেবল, তাহলে সেটা 5টা ফুট হয়। হ্যাঁ, এটা বাংলায় যদি কারো অভ্যাস থাকে তাহলেও সে হয়তো বুঝতে পারবে যে দল, ছন্দ এইভাবে হয়। তো সেই 5টা দলে ভাগ হয়ে যাচ্ছে, 1 2 3 4 5টা। শ্যাল আই একটা, কম্পেয়ার একটা, দি টু একটা, এ সাম একটা, আর্স ডে একটা, এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। বলেছি না বুঝলেও অসুবিধা নেই, সেক্ষেত্রে এটা অতটা বেশি প্রযোজ্য হবে না। তো এই সনেটের ক্ষেত্রে আয়াম্বিক পেন্টামিটারটা পুরোপুরি রয়েছে, এবং যখনই আমরা এই জায়গাটা থেকে বোঝবার চেষ্টা করলাম খানিকটা বুঝলাম। এবং এই যেহেতু আয়াম্বিক পেন্টামিটার একটা বিষয় যেটা শেক্সপিয়ার এবং পেট্রার্কান দুজনের মধ্যে রয়েছে, তো সেটা খানিকটা ব্যাখ্যার প্রয়োজন ছিল। এইবার স্ট্রাকচার প্যাটার্নটাকে বাদ দিলে পরে আমরা যখন আবার সনেটটাতে ফিরে আসবো, এর 2-4টে জিনিস এখনো আছে যেগুলিকে একটুখানি বোঝানোর দরকার, যার মধ্যে টাইম লাভ থিম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট।
টাইম লাভ থিম নিয়ে আমাকে বলবার মতো বিশেষ কিছু নেই, কারণ অলরেডি এখানে টাইমের এগেনস্টে কিভাবে কার্পে ডিএম কার্পে ফ্লোরেম কাজ করছে সেটা ব্যাখ্যা করা হয়ে গেছে। যেটা আমাকে এই মুহূর্তে আরেকটু ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এই সনেটটা গোটাটাই লেখা হচ্ছে একটা মেলকে উদ্দেশ্য করে, ফলে অনেক সময় এই প্রশ্নটা আসে যে ওয়েদার শেক্সপিয়ার ওয়াজ আ হোমোসেক্সুয়াল অর নট, যেহেতু একটা মেলকে উদ্দেশ্য করে তিনি সনেট লিখছেন এবং মানে ওনার 154টা সনেটের 126টা সনেটে যেহেতু মেলকে উদ্দেশ্য করে লেখা, তাহলে কি ধারণা করা যেতে পারে যে হি ওয়াজ হোমো ইরোটিক অর হোমোসেক্সুয়াল? আসল জায়গাটা একটু অন্যরকম। সেক্ষেত্রে আমাদের একটা বইয়ের অবতারণা করতে হয় একটা কনসেপ্ট পাওয়ার জন্য। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ইভ কসবস্কি সেজউইকের লেখা, নাম হচ্ছে বিটুইন মেন, এবং বলাই হচ্ছে এখানে ইংলিশ লিটারেচার অ্যান্ড মেল হোমোসোশাল ডিজায়ার। এই বইটার টোটাল নামটা হচ্ছে বিটুইন মেন, ইংলিশ লিটারেচার অ্যান্ড মেল হোমোসোশাল ডিজায়ার। লিখেছেন হচ্ছে ইভ কসবস্কি সেজউইক। তো এই বইটাতে উনি একটা কনসেপ্ট দিচ্ছেন। কনসেপ্টটা হচ্ছে উনি হোমোসোশিয়ালিটিটাকে ব্যাখ্যা করছেন। হোমোসোশিয়ালিটি কি? সেম সেক্স রিলেশনশিপস দ্যাট আর নট রোমান্টিক অর সেক্সুয়াল নেচার। মানে সেম সেক্স রিলেশনশিপ বলতে যেমন ফ্রেন্ডশিপ বোঝায়, মেন্টরশিপ বোঝায়, ফ্যামিলিয়াল বন্ড অর্থাৎ কাকা বাবা দাদা ভাই, এই যে সেম সেক্স রিলেশনশিপটাকে মেলদের মধ্যে, সেইটা হচ্ছে হোমোসোশাল রিলেশনশিপ অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্ট রিলেশনশিপ বাট নট সেক্সুয়াল। তেমনি এর অপোজিটটা হচ্ছে হোমোসোশাল, আর অপোজিট হচ্ছে হেট্রোসোশাল, যেটা দুটি ফিমেলের মধ্যে, নন সেক্সুয়াল রিলেশনশিপ উইথ অপোজিট সেক্স, ফিমেল নয় অপোজিট সেক্সের মধ্যে, মানে মেল ফিমেলের মধ্যে হেট্রোসোশাল রিলেশনশিপ বাট নট সেক্সুয়াল, সেইটাকে বলা হয় হেটেরোসোশাল, মানে যেখানে সেক্সুয়াল বা রোমান্টিক রিলেশনশিপ থাকবে না। সেই হোমোসোশাল বা হোমোসোশিয়ালিটিটাকে এখানে এই সনেটের পরিপ্রেক্ষিতে তুলে নিয়ে আসাটা সম্ভবপর। এবং কসবস্কি সেজউইক এইটাই উনি ব্যাখ্যা করতে চেয়েছেন যে আসলে শেক্সপিয়ার ওয়াজ আ হোমোসোশাল পারসন, নট আ হোমো ইরোটিক অর হোমো সেক্সুয়াল পারসন। যদিও এটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, শেক্সপিয়ারের নিজস্ব সনেটগুলোর মধ্যেও কিছু জায়গা রয়েছে যেখান থেকে বোঝা যায় যে সেটা আসলেও হোমো ইরোটিক ছিল কিনা। যদিও এইটা এই মুহূর্তে আমাদের ইস্যু নয়, কারণ ক্লাস 12 স্টুডেন্টের ক্ষেত্রে এটা অতটা গুরুত্বপূর্ণ বা প্রযোজ্য নয় এই মুহূর্তে। যেটা আসলে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে যদি এই জাতীয় কোয়েশ্চেন আসে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে একটু উল্লেখ করে দিলে অ্যান্সারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাবে এবং স্বাভাবিকভাবে সেখানে মার্কসের পরিমাণটাও বেশি আসবে। এবার 6 নম্বরের জন্য যেটুকু লিখবার দরকার সেটুকু যে কেউই লিখতে পারবে, সেটা সমস্যার কিছু নয়। তো শ্যাল আই কমপ্লিট উইথ সামার্স ডে, এই সনেটটার ক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্রই কিন্তু আমরা জানলাম। যে জিনিসগুলোকে আমরা জেনেছি তার মধ্যে প্রশ্নগুলো কিন্তু ওই যে সামারের ড্রব্যাক, মানে ফল্টগুলো কি ছিল এটা আসতে পারে, কিভাবে উনি পোয়েট কিভাবে তার ফ্রেন্ডকে জয়লাভ করাচ্ছেন সামারের এগেনস্টে, এটা আসতে পারে। মাল্টিপল চয়েস হিসেবে এই লাইন 2 নম্বরের প্রশ্ন হিসেবে এই লাইনটাকে ব্যাখ্যা চায়, ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, দুটো ফেয়ারের মানে কি, আনট্রিমড বলতে কি বোঝায়, বা পজেশন বলতে এখানে কি বোঝা হয়, ব্র্যাগ বলতে কি বোঝায়, এই জাতীয় প্রশ্ন কিন্তু আসে কাপলেটের ব্যাখ্যা বা বর্ণনা, যে ডেসক্রাইব দ্য কাপলেট বা এক্সপ্লেইন দ্য কাপলেট। ফলে যেভাবে আমরা টাইম ফ্লাইজ এর কনসেপ্টটাও এখানে শিখলাম, যে টাইমের পরিপ্রেক্ষিতে কিভাবে উনি লাভটাকে জয়লাভ করাচ্ছেন, যেটা 116 নম্বর সনেট এবং 18 নম্বর সনেট দুটোর ক্ষেত্রে আমরা দেখলাম। এমনকি পেট্রার্কান অ্যালিউশনটাকেও দেখলাম, যে স্ট্রাকচারাল প্যাটার্নে এখানে পেট্রার্কাল একটা অ্যালিউশন রয়েছে, পেট্রার্কের সনেটের স্টাইলটাও এখানে প্রযোজ্য। ফলে এই গোটা সনেটটা কিন্তু প্রচুর পরিমাণ এক্সপ্লেনেশনের যোগ্য, এবং সেক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হচ্ছে যে এই এক্সপ্লেনেশনগুলোকে ভালো করে মনোযোগ সহকারে শোনা। এমন অনেক কিছুই আছে যেগুলি কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে বললাম না, কারণ সনেটটা যখন আমি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াবো, তখন কিন্তু অনেক নতুন কনসেপ্ট, নতুন জিনিসপত্র আসবে। তবুও আমি চেষ্টা করেছি অনেকটা আপ টু ডেট করে পড়বার, অনেকটা ইনফরমেটিভ করবার, যে ইনফরমেশনগুলো সচরাচর পাওয়া যায় না সেই জাতীয় ইনফরমেশনগুলো দিয়ে পড়ানোর চেষ্টা করেছি। তবুও এর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়, কোনো কনসেপ্ট নিয়ে যদি না বোঝা যায়, তখন সেক্ষেত্রে আমি সাহায্য করতে অবশ্যই রাজি, এবং সেটা ওই ইউটিউবের কমেন্ট করেই হোক বা আমাকে সরাসরি ফোন করে হোক, যেভাবে হোক করে নিলেই হলো। তো এই হচ্ছে মূল সনেটের বক্তব্য, যেটা আমরা এতক্ষণ ধরে জানলাম। তো থাক এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা যদি কোনো অসুবিধা হয় তখন আবার নতুন করে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে আমি বলেছিলাম প্রথম পার্টে যে আমাদেরকে ফিরে আসতে হবে
and every fair from fair sometime declines by nature's or chance or nature's changing course untrimmed. তো এই লাইন দুটো কিন্তু শুরুতেই আমি ব্যাখ্যা করে দিয়েছি, সেই জন্য আর শেষে এসে ফিরে আসার দরকার পড়বে না।